প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা যেখানে যে অবস্থায় আছো ভালো আছো। আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আগামী সপ্তাহে তোমাদের জন্য অনলাইন একটি লাইভ ক্লাস এবং এমসিকিউ পরীক্ষার আয়োজন করব। আশা করি তোমরা উক্ত পরীক্ষায় সবাই অংশগ্রহণ করবে এবং তোমাদের যথাযথ সময় আমি লিংক জানিয়ে দেব। তাহলে আসো আজকের আলোচনা শুরু করি। মিস্টার রহমান একটি প্রতিষ্ঠানের পরিচালক। তিনি একটি প্রবাদে বিশ্বাস করেন, ঘোড়াকে জোর করে পানিতে নামানো যায় কিন্তু পানি পান করানো যায় না। তাছাড়া জোর করে সব কিছু আদায় করা যায় না। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত ও স্বেচ্ছাপ্রণোদিত করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আগ্রহ সৃষ্টি করতে হবে। তিনি লক্ষ্য করলেন, সঠিক তত্ত্বাবধানের পরেও বিক্রয়কর্মীরা তাদের নির্ধারিত টার্গেট পূরণ করতে পারছে না। তাই তিনি কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করেন, যে সকল কর্মী নির্ধারিত টার্গেট পূরণ করতে পারবে তাদের বিক্রির উপর 2% বোনাস হিসেবে দেবেন। ফলে দেখা গেল বিক্রয়কর্মীদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে এবং অনেক কর্মী টার্গেট পূরণ করতে পারছে। তোমরা কি এই কথাটা শুনে বুঝতে পেরেছ আজকে আমরা কোন বিষয়ের উপর আলোচনা করব? হ্যাঁ, আমার বিশ্বাস তোমরা ধরতে পেরেছ। আজকে আমি আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের অধ্যায় 7 প্রেরণা। প্রেরণা হচ্ছে আজকের আমরা আলোচনা করব প্রেরণা কি, প্রেরণা সম্পর্কে একটা ধারণা দেব তোমাদের, প্রেরণার বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রেরণার বিভিন্ন উপায় বা পদ্ধতি, এবং আমি দ্বিতীয় অংশে আলোচনা করব প্রেরণার তত্ত্ব। আমি আশা করছি তোমরা সকলে মনোযোগ সহকারে আলোচনায় অংশগ্রহণ করবে। প্রথমেই প্রেরণা কি বা মোটিভেশন কি সে সম্পর্কে বলবো। ইংরেজি মোটিভেশন শব্দটি ল্যাটিন মোভার বা মোভিটাস শব্দ থেকে এসছে। মোটিভেশন শব্দটি মোটিভ বা অভিপ্রায়ের সাথে সম্পর্কযুক্ত। অভিপ্রায় মানুষ বা কর্মীর শক্তি যোগায়, কার্য সম্পাদন করায় এবং আচরণকে লক্ষ্যের দিকে পরিচালিত করে। অভিপ্রায় ইতিবাচক হলে তা ব্যক্তির মাঝে স্বতঃস্ফূর্ত কর্মপ্রেরণার সৃষ্টি করে। তাই ব্যক্তির মাঝে ইতিবাচক অভিপ্রায় জাগ্রত করার প্রক্রিয়াই হলো প্রেরণা। এর উদ্দেশ্য হলো কর্মীদের কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করে স্বেচ্ছাপ্রণোদিত করা, মানুষের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে প্রভাবিত করে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার আগ্রহ সৃষ্টি ইত্যাদি। তাহলে আমরা বলতে পারি প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের জন্য অনুপ্রাণিত, উৎসাহিত ও পরিচালিত করার প্রক্রিয়াই হলো প্রেরণা। আশা করি প্রেরণা কি তোমরা
সেটা বুঝতে পেরেছ। এবারে আমি আলোচনা করব প্রেষণার বৈশিষ্ট্য। তো প্রেষণার বৈশিষ্ট্য হলো প্রেষণার অধস্তন্ত্রকে প্রত্যাশিত আচরণ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করার একটি প্রক্রিয়াকে আমরা প্রেষণা বলি, যার ফলশ্রুতিতে কর্মীরা তাদের সাধ্যমতো কাজ করে বা প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। তাই ব্যবস্থাপনার অন্যান্য কাজের মতো প্রেষণার কাজেরও কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথম বৈশিষ্ট্যটি হলো মানুষ হলো কেন্দ্রবিন্দু। তো আমাদের ব্যবস্থাপনায় দু ধরনের উপাদান আছে, একটা হচ্ছে মানবীয় আর একটা হচ্ছে বস্তুগত। তাহলে প্রেষণার ক্ষেত্রে আমাদের মানুষই হলো মূল কেন্দ্র। তাহলে প্রতিষ্ঠানে যে আমাদের কর্মী আছে তাদেরকে আমরা বলি মানব শক্তি। অন্যান্য ব্যবস্থাপক কাজে এর সকল উপায় উপকরণ কম বেশি বিবেচ্য হলেও জনশক্তিকে কীভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করে কাজ আদায় করা সম্ভব তাই বিবেচিত হয়। মানুষকে যদি উদ্দীপ্ত করা যায় তাহলে আমাদের যে অন্যান্য উপকরণ আছে সেগুলোকে কার্যকর করা সম্ভব হয়। দ্বিতীয় হলো মনের উপর প্রভাব। প্রেষণা মানুষের বা কর্মীদের মনস্তত্ত্বের সঙ্গে সম্পর্কযুক্ত। ব্যবস্থাপককে কর্মীদের মন মানসিকতা অনুধাবন করে তাদের প্রেরণা প্রদান করতে হয়। যদিও কর্মীদের মনস্তত্ত্ব অনুধাবন করা খুব সহজ কাজ নয়, তাই ব্যবস্থাপক বা পরিচালক যারা থাকেন তাদের কর্মীদের মন মানসিকতা অনুধাবন করে প্রেরণা প্রদানে যে যত বেশি সফল সে প্রতিষ্ঠান তত বেশি উন্নতি লাভ করতে পারে। প্রতিষ্ঠানের কর্মীদের কিভাবে প্রতিষ্ঠানের কাজের প্রতি ইতিবাচক করে গড়ে তোলা যায় সেটাই প্রেষণার এই আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো মানুষের মনের উপর প্রভাব। আমাদের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আচরণের মাধ্যমে ফল প্রকাশ। প্রেষণা মানব মনের উপর যে ইতিবাচক প্রভাব বিস্তার করে তার ফল কর্মীর আচরণের দ্বারা প্রকাশিত হয়। তাই প্রেষণার উদ্দেশ্যই হল কর্মীর নিকট থেকে কাঙ্ক্ষিত আচরণ লাভ করা। কর্মীদের কাছ থেকে ইতিবাচক আচরণের প্রত্যাশায় প্রেষণা দেয়া হয়। কখনো নেতিবাচক আচরণ প্রকাশ পেলে সেক্ষেত্রে প্রেষণার ধরন পরিবর্তন করতে হয়। সুতরাং কাঙ্ক্ষিত আচরণ যদি কর্মীর কাছ থেকে আমরা পেতে চাই তাহলে তাদেরকে অবশ্যই প্রেষিত করতে হবে
প্রেরণা হচ্ছে অবিরাম প্রক্রিয়া। অবিরাম প্রক্রিয়া হচ্ছে ধারাবাহিক। এটা একটি ধারাবাহিক প্রক্রিয়া। মানুষ বা কর্মীর মনের উপর ইতিবাচক প্রভাব সৃষ্টি ও কাঙ্ক্ষিত আচরণ লাভ কর্মক্ষেত্রে কোনো বিশেষ মুহূর্তের জন্য নয়, বরং প্রতিষ্ঠানের কর্মীরা সবসময় তা প্রত্যাশা করে। তাই কর্মীরা যাতে প্রেরিত হয় তার জন্য এটা ধারাবাহিকভাবে সবসময় চলতে থাকবে। এটা কোনো সাময়িক সময়ের জন্য নয়। অভাব প্রেরণার ভিত্তি। মানুষের অভাব বা চাহিদার ফলে তার মাঝে যে তাড়নার সৃষ্টি হয়, প্রেরণা সেই তাড়নাকে পূরণ করে কাঙ্ক্ষিত আচরণ করতে উদ্বুদ্ধ করে। একটি প্রতিষ্ঠানে নানান ধরনের কর্মী থাকে এবং কর্মীদের অভাব পূরণের অর্থের প্রয়োজন হয়। আবার কিছু অভাব আছে যেটা সম্মান, আত্মমর্যাদা, স্বীকৃতি ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত। কর্মী ও তাদের স্তর ভেদে অভাবের ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। ব্যবস্থাপনা কর্মীদের অভাব চিহ্নিত করে সেগুলো পূরণের ব্যবস্থা করে থাকে। মানসিক অবস্থার ভিন্নতার প্রভাব। মানব মন এতটাই বিচিত্র যে একের থেকে অন্যের কিছু না কিছু ভিন্নতা থাকে। প্রত্যাশা, ধারণা, উপলব্ধি সবার সমান হয় না। তাই অভাব ও চাহিদাকে সামগ্রিকভাবে মূল্যায়ন করে তদনুযায়ী প্রেরণা দান করা প্রয়োজন। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে কর্মরত জনশক্তির পদমর্যাদাগত ভিন্নতার কারণেও প্রেরণা দানে বিভিন্ন রকম জটিলতা দেখা দিতে পারে। আমরা সর্বশেষ যে বৈশিষ্ট্য আলোচনা করব সেটা হচ্ছে মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন প্রেরণা। তো মানুষের মনোবল গঠনের প্রেরণার প্রত্যক্ষ প্রভাব বিদ্যমান। কর্মীদেরকে প্রেরণা দানের মাধ্যমে যদি স্বেচ্ছাপ্রণোদিত করা যায় তবে তা কর্মসন্তুষ্টির সৃষ্টি করে, আর এরূপ সন্তুষ্টি কর্মীর মনোবল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমরা বলতে পারি কর্মীদের কাজ সম্পাদন বহুলাংশ নির্ভর করে কার্যকর প্রেরণা দানের উপর। সেহেতু ব্যবস্থাপনা কর্মীদের ব্যক্তি স্বাতন্ত্র্যতার প্রতি সচেতন থেকে প্রেরণা দেওয়া উচিত। এতক্ষণ আমরা প্রেরণার বৈশিষ্ট্য সম্পর্কে বললাম। এবার আমরা আলোচনা করব প্রেরণার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। কর্মীদের মনস্তত্ত্বকে অনুকূলে এনে তাদের কাছ থেকে কাজ আদায় করে নেওয়ার সাথে প্রেরণা সম্পর্কযুক্ত। আমরা ম্যানেজমেন্টের একটা কথা জানি যে ব্যবস্থাপনার কাজ হচ্ছে অন্যের দ্বারা করিয়ে নেওয়ার কৌশল। ম্যানেজমেন্ট ইজ গেটিং থিংস ডান থ্রু আদার্স। আবার কেউ কেউ বলে ম্যানেজমেন্ট ট্যাক্টফুলি ইজ কল্ড ম্যানেজমেন্ট। তাহলে এই কাজগুলো করতে হলে
ম্যানেজমেন্টের যে গুরুত্ব রয়েছে সেটা আমরা এখন আলোচনা করব। এখন প্রথমে আলোচনা করছি মানব শক্তির সর্বোচ্চ ব্যবহার বা সর্বোত্তম ব্যবহার। প্রতিষ্ঠানে নিয়োজিত জনশক্তি যত দক্ষ ও যোগ্যই হোক না কেন, কাজের ক্ষেত্রে যদি তার স্বেচ্ছাপ্রণোদিত বা স্বতঃস্ফূর্ত না থাকে, তখন তার নিকট থেকে কাঙ্ক্ষিত কাজ আশা করা যায় না। তো এই মানব শক্তির সর্বোত্তম ব্যবহার করতে হলে কর্মীদেরকে প্রেরণা দেওয়া খুবই প্রয়োজন। এই মানব শক্তির ব্যবহারের একটি সমীকরণ তোমাদের সামনে এখন উপস্থাপন করব। কর্ম সম্পাদন বা পারফরমেন্স সমান কর্মীর সামর্থ্যর সাথে কর্মীর জ্ঞান যোগ করে প্রেরণা দিয়ে গুণ করতে হয়, তাহলে কর্ম সম্পাদন বা পারফরমেন্স পাওয়া যায়। তো এখানে কর্ম সম্পাদন সমান হচ্ছে প্রেরণা গুণ প্রথম ব্র্যাকেটের মধ্যে কর্মীর সামর্থ্য যোগ কর্মীর জ্ঞান, প্রথম ব্র্যাকেট শেষ। অথবা সংক্ষেপে যদি আমরা বলি, পি সমান সমান হচ্ছে এম ইন্টু এ প্লাস কে, যেখানে পি হচ্ছে পারফরমেন্স, এম হচ্ছে মোটিভেশন, এ হচ্ছে অ্যাবিলিটি, আর কে হচ্ছে নলেজ। অর্থাৎ কর্মীর সামর্থ্য ও জ্ঞানের যথার্থ ব্যবহার প্রেরণার উপর নির্ভরশীল। দ্বিতীয় হচ্ছে কর্মীর মনোবল উন্নয়ন। প্রেরণা কর্মীদের উচ্চ মনোবল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কর্মীদের মনোবল বৃদ্ধির ক্ষেত্রে প্রেরণা ইতিবাচক ভূমিকা রাখে। যে কর্মী যত প্রেরিত, সে কর্মী মনোবলের দিক থেকে তত উন্নত। আবার উন্নত মনোবল প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবদান রাখে। প্রেরণা প্রাপ্ত কর্মীরা স্বতঃস্ফূর্ত থাকে বিধায় কার্য সম্পাদনে অধিক যত্নবান হয়। এতে সম্পদ, সময় ও শ্রমের অপচয় হ্রাস পায়। প্রেরণা কর্মীদের দক্ষতার সঙ্গে কার্য সম্পাদনে উদ্বুদ্ধ করে। তাদের অভাব অভিযোগের প্রতি ব্যবস্থাপনা পক্ষ সচেতন থাকার কারণে তারাও আন্তরিকতার সাথে তাদের দক্ষতা উন্নয়নের চেষ্টা করে। আর কর্মীর মনোবল যখন বৃদ্ধি পাবে, তখন কর্মীরা সেই প্রতিষ্ঠানকে নিজের মতো মনে করে, তাই তারা কাজে আন্তরিক হয়। এরপর হচ্ছে দক্ষতা বৃদ্ধি। দক্ষতা বৃদ্ধি, কাজের প্রতি আন্তরিকতা থাকলে স্বাভাবিকভাবেই কর্মীরা সেই কাজে আনন্দ পায় এবং আনন্দ সহযোগে যে কোনো কাজ তাদের দক্ষতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। সঠিক প্রেরণা কর্মীদের কাজে শুধু স্বেচ্ছাপ্রণোদিতই করে না, তাদের যোগ্যতার বিকাশেও ভূমিকা রাখে। আর প্রেরিত না হলে কর্মীরা নিরানন্দ বোধ করে, তখন তাদের দক্ষতাও হ্রাস পায়। তোমরা অবশ্যই বুঝবে, যদি কোনো কর্মী কাজ করতে আনন্দ না পায়, তখন সেই কাজটি সে ভালো করে করবে না। তখন প্রতিষ্ঠানের যে আসল উদ্দেশ্য সেটা
ব্যাহত হয়। চার নম্বর হচ্ছে অধিক উৎপাদন। প্রতিটি প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে যথাসম্ভব কম ব্যয়ে সর্বোচ্চ উৎপাদনের উপর। তাই জনশক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হওয়া প্রয়োজন। কাঁচামাল, যন্ত্রপাতি সহ অন্যান্য উপাদান যত অনুকূলে হোক না কেন, কর্মী যদি অখুশি থাকে বা সে যদি প্রেরণার অভাব বোধ করে, তাহলে কখনোই সে অধিক উৎপাদন করতে চাইবে না, কাজে ফাঁকি দিতে চাইবে। ফলে কি হবে? অধিক উৎপাদন হবে না, কম উৎপাদিত হবে। অপচয় হ্রাস। প্রেরণা অপচয় হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রেরণার অভাবে কর্মীদের শ্রমঘণ্টার যে অপচয় হয়, যদি ভালো প্রেরণা থাকে তাহলে তা অনেকাংশেই রোধ করা সম্ভব। যখন কর্মীরা আন্তরিক থাকে, তারা শুধু কাজেই আন্তরিক থাকে না, প্রতিষ্ঠানের যে উপকরণ থাকে তার কার্যকর ব্যবহারও তারা চেষ্টা করে। ফলে সামগ্রিক অপচয় হ্রাস পায়। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। শ্রম ঘূর্ণায়মানতা বলতে কর্মীদের চাকরি ছেড়ে চলে যাওয়া এবং তদস্থলে নতুন কর্মী নিয়োগ দেয়াকে বোঝায়। মেয়েরা, তোমরা এই প্রশ্নটা অনেক সময় আমাদের জ্ঞানমূলক প্রশ্নে আসে। শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস কী? তোমরা একটু মনোযোগ দিয়ে এটা মুখস্থ করে ফেলবে। আমি আবার বলছি, শ্রম ঘূর্ণায়মানতা হচ্ছে কর্মীদের চাকরি ছেড়ে চলে যাওয়া এবং তদস্থলে নতুন কর্মী নিয়োগ দেয়াকে বোঝায়। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি প্রেরণার অভাব থাকে, তখন কর্মীরা কী করে? অন্য প্রতিষ্ঠানে ভালো সুযোগ সুবিধা পেলে চলে যেতে চায়। তো প্রতিষ্ঠান থেকে কোনো কর্মী যদি চাকরি ছেড়ে চলে যায়, তখন সেই তদস্থলে নতুন কর্মী নিয়োগ দিতে হয়। সেটা প্রতিষ্ঠানের জন্য লাভজনক নয়। তো প্রতিষ্ঠানে উপযুক্ত প্রেরণার অভাব দেখা দিলে শ্রম ঘূর্ণায়মানতা বৃদ্ধি পায়। কর্মের বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক প্রত্যাশা করে। তাই প্রতিষ্ঠানের পক্ষ হতে যথাযথ প্রেরণা দেওয়া হলে কর্মীরা কাজে আন্তরিক হয় এবং কর্মস্থল ত্যাগ করে না, বিধায় শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস পায়। আমাদের সর্বশেষ গুরুত্ব হচ্ছে উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা। উত্তম মানে তো বুঝতে পারছো ভালো। তো ভালো শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা ব্যবস্থাপনার একটু গুরুত্বপূর্ণ কাজ, আর সেটি প্রেরণার দ্বারাই অর্জন করা সম্ভব। কর্মীদের মানসিক দিক থেকে যত সন্তুষ্ট রাখা যায়, ব্যবস্থাপনার প্রতি তাদের ধারণা ও আন্তরিকতা তত বৃদ্ধি পেতে থাকে। প্রেরণার অভাবে কর্মীরা আন্দোলনে নামে ও শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক খারাপ হয়। সুতরাং উপরোক্ত আলোচনায় আমরা বলতে পারি, যে কোনো প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মীদের কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করা না গেলে কখনোই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আধুনিক ব্যবস্থাপনা পদ্ধতিতে ব্যবস্থাপকগণ এ বিষয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাই
একটি প্রতিষ্ঠান যারা ঊর্ধ্বতন পর্যায়ে থাকেন বা ব্যবস্থাপনা পর্যায়ে থাকেন তাদের প্রেষণার বিষয়ে অধিক যত্নবান হওয়া আবশ্যক বা প্রয়োজন। এবারে আমরা আলোচনা করব প্রেষণা দানের উপায় বা পদ্ধতি। তো প্রেষণা দানের উপায় বা পদ্ধতি হচ্ছে কর্মীদের সামর্থ্যের পূর্ণ ব্যবহার নিশ্চিত করে প্রেষণা দিতে হয়। প্রেষণার ক্ষেত্রে ব্যবস্থাপনা বিভিন্ন ধরনের উপায় বা কৌশল ব্যবহার করে। আমাদের প্রধানত দু ধরনের কৌশল ব্যবহার হয়ে থাকে বা পদ্ধতি ব্যবহার হয়ে থাকে, সেটা হচ্ছে ইতিবাচক প্রেষণা আর এটা হচ্ছে নেতিবাচক প্রেষণা। ইতিবাচক প্রেষণা হচ্ছে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা প্রদান ও প্রশংসা করার মধ্য দিয়ে কর্মীদের কাজের প্রতি মনোযোগী করার যে উপায় বা কৌশল সেটাকে বলা হয় ইতিবাচক প্রেষণা। আবার এ ধরনের প্রেষণাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আর্থিক উপায়, অন্যটা হচ্ছে অনার্থিক উপায়। আর্থিক এবং অনার্থিক উপায় এগুলি সম্পর্কে আমি বিস্তারিত একটু পরেই আলোচনা করছি। আর আমি যে বলেছিলাম যে প্রথমে দুই ধরনের উপায় বলেছিলাম, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। তো নেতিবাচক হচ্ছে বিভিন্ন প্রকার স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ বা ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ আদায় করে নেওয়ার পদ্ধতি। নেতিবাচক প্রেষণার উপায় আমি পরবর্তীতে এখনই বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করে নিই প্রেষণার আর্থিক উপায় বা পদ্ধতি। প্রেষণার আর্থিক বা উপায়ের পদ্ধতিতে আমরা জানি যে প্রথমে আছে ন্যায্য বেতন। ন্যায্য বেতন বা ন্যায্য পারিশ্রমিক। তো পারিশ্রমিক হচ্ছে কর্মীদের কাজের বিনিময়ে মূল্য। তাই প্রেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো কর্মীদের ন্যায্য পারিশ্রমিক যথাসময়ে প্রদান করা। ন্যায্য বেতন বা পারিশ্রমিক যদি যথাসময়ে পরিশোধ করা না হয় তাহলে কর্মীদের মধ্যে হতাশা দেখা দেয়, ফলে কাজে আগ্রহ কমে যায়। তো বেতন বলতে আমরা মূল বেতনকেই বুঝিয়ে থাকি, সাথে অন্যান্য ভাতাদি দিলে আমরা বেতন ও ভাতাদি বলে থাকি। এর যদি শব্দগত অর্থ আমরা খুঁজি তাহলে আমরা বলবো মাহিনা বলি, মাসোয়ারা বলি, মজুরি বলি, আবার বেতন হিসাবেও আমরা বলে থাকি। এই বেতন কাঠামো ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের ভিন্ন রকম হয়ে থাকে। মাসিক পারিশ্রমিক হিসাবে যে অর্থ প্রদান করা হয় তাকে আমরা বেতন বলে থাকি। আমি আগেই বলেছিলাম যদি যথাসময়ে, এবং ন্যায্য বলতে আমরা এখানে বোঝাবো যে প্রতিষ্ঠানের নিয়ম নীতি মোতাবেক, একটা স্বাভাবিক নিয়ম মোতাবেক যে পারিশ্রমিক বা বেতন ভাতাদি প্রদান, সেটাকে আমরা ন্যায্য বেতন বলবো। আশা করি বেতন কি বা ন্যায্য বেতন কি সেটা তোমরা বুঝতে পেরেছ। মুনাফার অংশ।
প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা সবটুকু মালিক পায়, কারণ প্রতিষ্ঠানের মালিক মুনাফার অংশের ভাগীদার। যারা কর্মী থাকে তারা নির্ধারিত হারে বেতন বা মজুরি পেয়ে থাকে। তবে মুনাফার যদি কিছু অংশ কর্মীদের মধ্যে বন্টন করা হয়, তাহলে কর্মীরা ওই প্রতিষ্ঠানকে নিজেদের প্রতিষ্ঠান বলে মনে করে। ফলে কি হয়, তারা কাজ করতে আগ্রহী হয়। আর যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করে, স্বতঃস্ফূর্তভাবে কাজ করে, তাহলে স্বাভাবিক কারণেই আমরা উৎপাদন বলি, অথবা যাকে যে কাজ দেওয়া হয় সেই কাজটা সে সঠিকভাবে করে, ফলে প্রতিষ্ঠানের উন্নতি হয়। এরপর হচ্ছে বোনাস। বোনাস হচ্ছে প্রত্যাশার সাথে যুক্ত হয়ে এমন কোনো প্রাপ্তিকেই বোনাস বলে। প্রত্যাশার সাথে যুক্ত হয় এমন কোনো প্রাপ্তিকেই বোনাস বলে। ব্যবসায়ের ক্ষেত্রে বোনাস হলো শ্রমিক কর্মীদের প্রদত্ত এমন কোনো বাড়তি অর্থ বা মজুরি যা বেতনের অতিরিক্ত হিসাবে বা মজুরির অতিরিক্ত হিসাবে প্রদান করা হয়ে থাকে। আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান উৎসবের সময় বোনাস দিয়ে থাকে, আবার অনেক প্রতিষ্ঠান একাধিক বোনাস দিয়ে থাকে। ফলে কর্মীরা উৎসাহিত বোধ করে। আমি আগেই বলেছিলাম যে বিভিন্ন উৎসব বা পর্বে এ ধরনের বোনাস দেওয়া হয়ে থাকে। তবে অনেক প্রতিষ্ঠান আছে যারা প্রতি বছর মুনাফা করলে বা কোনো অর্জনের প্রেক্ষিতে কর্মীদের বোনাস দিয়ে থাকে। এরপর হচ্ছে আর্থিক নিরাপত্তা। আর্থিক নিরাপত্তা বলতে ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষাকে বোঝায়। একজন কর্মী তার নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে বিপদে আপদে বা অবসরের পর আর্থিক সুরক্ষা প্রত্যাশা করে, যেমন প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশন, গ্রুপ বিমা ইত্যাদি। যদি প্রতিষ্ঠানে এরকম আর্থিক নিরাপত্তার বিষয় থাকে, তাহলে কর্মীরা কাজে উৎসাহিত হয়। অগ্রিম। ভবিষ্যৎ পাওনা থেকে কর্মীকে তার মেয়াদের পূর্বেই অথবা যে কোনো সময় দেওয়া অর্থকে অগ্রিম বলে। আমাদের দেশের অনেক প্রতিষ্ঠান কর্মীরা যখন তার প্রভিডেন্ট ফান্ডে বা গ্র্যাচুইটি কল্যাণ ফান্ডে অর্থ জমা করে বা প্রতি মাসে তাদের বেতন থেকে অর্থ কিছু অংশ কর্তন করে নিয়ে যায়, সেখান থেকে কর্মীকে চাইলে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা অগ্রিম হিসাবে দিয়ে থাকে। অনেক সময় কর্মীরা নিজেরা যখন বাড়ি তৈরি করে, ফ্ল্যাট ক্রয় করে অথবা গাড়ি কিনতে চায়, তখন এই প্রতিষ্ঠান থেকে সহজ শর্তে ঋণ হিসাবে নিতে পারে বা অগ্রিম হিসাবে নিতে পারে। ফলে কি হয়, প্রতিষ্ঠানে যারা চাকরি করে তারা সে প্রতিষ্ঠানে চাকরি করতে উৎসাহিত বোধ করে। বাসস্থান ভাতা। বাসস্থান তোমরা বুঝতে পেরেছ যে বাসা বাড়ি। তো কর্মী যাতে পরিবার নিয়ে বাস করতে পারে সেজন্য
মূল বেতনের উপর একটা নির্দিষ্ট হারে ভাতা দেওয়া হয় তাকে আমরা বলি বাসস্থান ভাতা। মেয়েরা একটা কথা মনে রাখবা যে যখন কোনো ভাতা দেওয়া হয় সেটা মূল বেতনের উপরই ধরে হিসাব করে দেওয়া হয়, পার্সেন্টেজ করে হোক, শতকরা হিসাবে যাই হোক। যেমন একটা লোক যদি চাকরি করে, তার যদি মূল বেতন হয় 22,000 টাকা, তার যদি 50% বাড়ি ভাড়া দেওয়া হয় তখন সে আরও পাবে, বাড়ি ভাড়া হিসেবে পাবে 11,000 টাকা। অর্থাৎ মূল বেতনের উপর যে ভাতা চার্জ করা হবে এবং সেটা হবে বাসস্থানের জন্য দেওয়া হলে সেটাকে আমরা বলবো বাসস্থান বা বাড়ি ভাড়া, যেটাকে আমরা বলি বাড়ি ভাড়া ভাতা। এরপর হচ্ছে পরিবহন ভাতা। পরিবহনকে আমরা যাতায়াতও বলতে পারি, পরিবহনকে আমরা বলতে পারি যাতায়াত। তো যাতায়াত হচ্ছে কর্মীরা যখন কর্মস্থলে আসতে চায় তাদেরকে মান্থলি নির্দিষ্ট হারে একটি ভাতা দেওয়া হয়, যাকে আমরা বলি পরিবহন বা যাতায়াত ভাতা। চিকিৎসা ভাতা। কর্মীরা যাতে সুস্থ থেকে কাজ করতে যে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় নির্বাহ করতে পারে, এজন্য মান্থলি বেতনের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করা হলে তাকে আমরা চিকিৎসা ভাতা বলি। বড় বড় প্রতিষ্ঠানগুলো শুধু কর্মীর জন্যই নয়, পরিবারের অন্যান্য সদস্যদেরও এই চিকিৎসা সুবিধা প্রদান করার জন্য ভাতা দিয়ে থাকে। তাই কর্মীরা যখন এ ধরনের প্রতিষ্ঠানে কাজ করে তারা উৎসাহিত বোধ করে, ফলে তারা প্রতিষ্ঠানকে নিজের মতো মনে করে। পদোন্নতি। পদোন্নতি হচ্ছে, আমরা পদোন্নতি পড়ানোর সময় বলেছিলাম, তারপর আবারও বলছি, কোনো কর্মীকে তার বর্তমান পদ হতে উচ্চতর পদে অধিষ্ঠিত করা হলে তাকে পদোন্নতি বলে। পদোন্নতির সাথে কর্মীর মর্যাদা, ক্ষমতা, বেতন ও অন্যান্য আর্থিক সুবিধা বৃদ্ধি জড়িত। তাই কর্মীদের যথা সময়ে পদোন্নতির ব্যবস্থা করলে তাদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পায়। আর সবশেষে আছে অন্যান্য। তো অন্যান্যর মধ্যে আছে আর্থিক পুরস্কার, রেশন সুবিধা, ক্যান্টিন সহযোগিতা। আর্থিক পুরস্কার হচ্ছে কখনো যদি কোনো কাজ করে কেউ, তখন তাকে আর্থিক পুরস্কৃত করা হয়। রেশন সুবিধা হচ্ছে যে প্রতিষ্ঠান থেকে চাল, ডাল, তেল ইত্যাদি স্বল্প মূল্যে বা কম মূল্যে অথবা বিনামূল্যে প্রদান করা। আর ক্যান্টিন সহযোগিতা বা ক্যান্টিন হচ্ছে যে যদি ক্যান্টিন থাকে প্রতিষ্ঠানে তাহলে সেখানে তারা কম ব্যয়ে বা স্বল্প মূল্যে অথবা ন্যায্য মূল্যে যদি মালামাল কিনতে পারে অথবা ক্রয় করতে পারে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, তাহলে কর্মীরা উৎসাহিত বোধ করে। এইগুলো হচ্ছে মোটামুটি প্রেষণার আর্থিক উপায়। এবার আমরা আলোচনা করব প্রেষণার অনার্থিক উপায়। অনার্থিক বলতে বোঝাচ্ছে অর্থ সংশ্লিষ্ট নাই, অর্থাৎ কর্মীদের প্রণোদিত করার জন্য অর্থের বাইরে যে সকল উদ্দীপক ব্যবহৃত হয় তাকে আমরা এক কথায় অনার্থিক প্রেষণা বলি। তো প্রথমে হচ্ছে সুষ্ঠু কর্ম পরিবেশ।
কর্মী যে পারিপার্শ্বিকতায় কাজ করে তা কর্মবান্ধব বা ভালো পরিবেশে হওয়া আবশ্যক বা দরকার। তার জন্য প্রয়োজন পর্যাপ্ত জায়গা, আলো বাতাসের সুব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সাজানো গোছানো পরিবেশ, উপযুক্ত নিয়মনীতি, উত্তম শ্রম ব্যবস্থাপনা। সব মিলিয়ে প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ গড়ে ওঠে। তাই ভালো পরিবেশ যদি না থাকে তাহলে কর্মীরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। ভালো পরিবেশ কর্মীদের মনোবল উন্নত করে। এছাড়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা যেমন পর্যাপ্ত ওয়াশরুম, সুপরিসর ক্যান্টিন, বিশ্রামাগার, প্রার্থনাগার ইত্যাদি ব্যবস্থা থাকলে কর্মীরা উৎসাহিত হয়। নিরাপত্তা, বিশেষ করে চাকরির নিরাপত্তা। তো ঝুঁকিমুক্ত ভয়হীন পরিবেশে কাজ করতে পারার বিষয়টিকে কার্যক্ষেত্রে নিরাপত্তা হিসেবে গণ্য করা হয়। অর্থাৎ কর্মী যেখানে কাজ করে সেটা হবে ঝুঁকিমুক্ত, ভয়হীন। যদি কর্মী ভাবে যে আজকে আসছি, কালকে আমার চাকরি থাকবে কি থাকবে না সে জানে না, অথবা সে যেখানে কাজ করছে সেখানে দুর্ঘটনা ঘটতে পারে, অথবা ঘটলে কোনো ধরনের ব্যবস্থা প্রতিষ্ঠান নেবে না বা নিরাপদ মনে করে না, তখন কর্মীরা কাজ করতে নিরুৎসাহিত বোধ করে। সেজন্য কাজের ক্ষেত্রে ঝুঁকির পরিমাণ যথাসম্ভব কমানোর চেষ্টা করা প্রয়োজন। বিশেষ করে কর্মীরা চায় তাদের চাকরি নিয়ে যাতে কোনো রকম চিন্তাভাবনা করতে না হয়, বিশেষ করে চাকরি যাতে স্থায়িত্ব বেশি হয়। আকর্ষণীয় কাজ। আকর্ষণীয় বা আনন্দদায়ক কাজ কর্মীদের কার্য সম্পাদনের অনুপ্রেরণা যোগায়। কেননা প্রতিটি মানুষই কর্মস্থলে তার পছন্দের কাজ চায়। তাই কর্মীদের মধ্যে কাজ বন্টনের সময় কর্মীর পছন্দ বা চাওয়া পাওয়াকে মূল্যায়ন করতে হয়। যে কর্মী যে কাজ ভালো পারে অথবা পছন্দ করে তাকে যদি সেই কাজ করতে দেওয়া হয় তখন সে স্বেচ্ছায় ভালোভাবে সেই কাজটি করবে। আর যদি তাকে তার অপছন্দের কাজটি দেওয়া হয় তখন তার কাছ থেকে কার্যফল সঠিকভাবে পাওয়া অনেক সময় কষ্টকর হয়। উত্তম ব্যবহার। আমাদের প্রত্যেকেরই কর্মীর সাথে বা ব্যক্তিগতভাবে আরেকজনের সাথে ভালো ব্যবহার করা উচিত। একজন ব্যক্তির অবস্থান বিবেচনায় তার নিকট থেকে যে ব্যবহার প্রত্যাশা করা হয় তাই উত্তম ব্যবহার হিসাবে বিবেচিত। ভালো ব্যবহারে যেমন অর্থ ব্যয় হয় না, তদুপরি ভালো ফল পাওয়া যায়। একজন নির্বাহী বা তত্ত্বাবধায়ক যদি অধ্যক্ষদের সাথে সদয় ব্যবহার করেন, যোগ্য শিক্ষক হিসেবে তাদের মানোন্নয়নের চেষ্টা করে, তবে সহজেই অধ্যক্ষদের স্বতঃস্ফূর্ত আগ্রহ সৃষ্টি করবে এবং কাজ আদায় করা সম্ভব হবে। একজন নির্বাহীকে ভাবা উচিত যে তিনি অন্যের কাছ থেকে কেমন আচরণ, কী ধরনের ব্যবহার আশা করেন। তিনি যদি কর্মীদের সাথে সে ধরনের আচরণ করেন তাহলে কর্মীরা উৎসাহিত হবে বা খুশি হবে। ভালো কাজের প্রশংসা করলে সকলেই খুশি হয়। তো উত্তম কাজের জন্য কর্মীদের
সাধুবাদ জানানো বা গুণ বর্ণনা করাকে ভালো কাজের প্রশংসা বলে। মানুষ তার কৃতকর্মের প্রশংসা শুনলে স্বাভাবিকভাবেই উদ্দীপ্ত হয়। অধিক কাজের জন্য কর্মীদের যেমন প্রয়োজনীয় নির্দেশনা দান ও তত্ত্বাবধান করতে হয়, তেমনি কোনো ভালো কাজ যখন কোনো কর্মী করে অথবা কর্মী যখন তার কাজটি সঠিকভাবে সম্পাদন করে তখন তাকে প্রশংসাও করতে হয়। খারাপ কাজ করলে বা সঠিক কাজ না করার জন্য যখন সে নিন্দনীয় হয়, আর ভালো কাজের জন্য যদি সে প্রশংসিত হয়, তাহলে কর্মী স্বাভাবিক কারণেই উৎসাহিত হবে। প্রশিক্ষণের সুবিধা। কর্মীর দক্ষতা বৃদ্ধির জন্য তত্ত্বগত জ্ঞানের পাশাপাশি হাতে কলমে শিক্ষাদানের যে আনুষ্ঠানিক প্রয়াস, তাকে আমরা বলি প্রশিক্ষণ। আমরা ইতিমধ্যে প্রশিক্ষণ যখন আলোচনা করেছিলাম এ বিষয়ে বিস্তারিত বলেছি। তো উত্তম প্রশিক্ষণ কর্মীদের দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে ভূমিকা রাখে। কর্মীদের যখন পদোন্নতি দেওয়া হয় অথবা অধিক দায়িত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করতে বলা হয়, তখন প্রশিক্ষণ তাদেরকে সাহসী ও সক্ষম করে তোলে। তাই প্রশিক্ষণ সুবিধা কর্মীদের প্রণোদনা সৃষ্টির একটি অন্যতম উপায় হিসাবে পরিগণিত হয়ে থাকে। সুবিচার প্রতিষ্ঠা। অধস্তনদের সাথে ন্যায্য এবং সৎ আচরণ করার যে প্রক্রিয়া, তাকে বলে সুবিচার প্রতিষ্ঠা। অর্থাৎ প্রতিষ্ঠানে যারা আছে সকল কর্মীকে একই আচরণ করতে হবে, একই রকম ভাবতে হবে, কেউ আপন কেউ পর ভাবা যাবে না। কর্মীদের সাথে সমান আচরণ করলে কর্মীরা প্রণোদিত হয়, উৎসাহিত হয়, তারা প্রতিষ্ঠানকে নিজের মতো মনে করতে পারে। আর যদি কখনো বৈষম্য আচরণ করা হয় তাহলে কর্মীরা অসন্তুষ্ট হয়, আর অসন্তুষ্ট কর্মী বাহিনী নিয়ে কোনো ভালো কাজ, দলগত কাজ করা সম্ভব হয় না। শ্রমিক সংঘের সুযোগ। অর্থাৎ কর্মীদেরকে সংঘ সমিতি করার সুযোগ দিতে হবে। আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে যেখানে কোনো শ্রমিক সংঘ বা সিবিএ, ট্রেড ইউনিয়ন ইত্যাদি করতে দেওয়া হয় না। ফলে কর্মীরা অনেক সময় অসন্তুষ্ট হয়, তাদের যে গণতান্ত্রিক যে কার্যক্রম ধারা সেটা ব্যাহত হয়। তো কর্মীরা যদি এই শ্রমিক সংঘ বা সংঘ সমিতি করার সুযোগ পায় তাহলে তারা উৎসাহিত হয়। প্রতিষ্ঠানের সুনাম বা সুখ্যাতি হলো এমন এক অদৃশ্যমান সম্পদ যা সহজেই কোনো প্রতিষ্ঠান এবং এর পণ্য বা সেবাকে অন্যদের নিকট গ্রহণযোগ্য করে তোলে। কর্মী যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানটি যদি বিখ্যাত হয়, নাম করা হয়, ভালো হয়, সবাই যদি তাকে একই নামে চেনে, তাহলে সে নিজেকে গর্বিত মনে করে এবং অন্যদের পাশাপাশি তাকেও প্রেরণা যোগায়। ভালো প্রতিষ্ঠানে কর্মীরা সহজে কাজ ছাড়তে চায় না, বরং তারা তাদের গর্বের বস্তুতে পরিণত হয়।
সর্বশেষ হচ্ছে অন্যান্য প্রণোদনামূলক ব্যবস্থা। এই যে আমরা অনার্থিক উপায়গুলো বললাম, এর বাইরেও আমরা কর্মীদের মানসিক প্রশান্তি ও কাজে একঘেয়েমি দূর করার জন্য বিভিন্ন প্রণোদনামূলক ব্যবস্থা, যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ইত্যাদি ব্যবস্থা করেও কর্মীদের অনার্থিকভাবে প্রণোদিত করা যায়। এরপর আমরা আলোচনা করব যে প্রথমে আমি বলেছিলাম যে দুই ধরনের উপায় বা পদ্ধতি হচ্ছে প্রেরণা দানের, একটা হচ্ছে ইতিবাচক আর একটা হচ্ছে নেতিবাচক। এতক্ষণ আমরা ইতিবাচক প্রেরণা দানের পদ্ধতি আলোচনা করেছি। এবারে আমরা নেতিবাচক প্রেরণা বলবো। তবে নেতিবাচক প্রেরণাকে ব্যবস্থাপনাবিদদের ভাষায় এটাকে খুব বেশি গ্রহণ করা হয় না, আর আমরা ব্যক্তিগতভাবেও সবাই আশা করব যে সব কিছু হবে ইতিবাচক, পজিটিভ। তো শোনো তাহলে নেতিবাচক কীভাবে প্রেষিত হয়। যখন ইতিবাচক কৌশলগুলো প্রয়োগ করে কর্মীদের কার্য সম্পাদনে আগ্রহী করা সম্ভব হয় না, সেক্ষেত্রে নেতিবাচক যে কৌশল সেটা প্রয়োগ করতে হয়। তো প্রথমে হচ্ছে তিরস্কার। তিরস্কার হচ্ছে কোনো কর্মী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ডেকে কঠোর ভাষায় তিরস্কার করা যেতে পারে। অর্থাৎ আমরা যদি বলি বকাঝকা অথবা কেন সে পারে না, এক ধরনের জবাবদিহিতা করা সরাসরি। এর ফলে কি হয়, কর্মীদের মধ্যে দায়িত্ব অবহেলার মানসিকতা পরিবর্তন আসে, অনেক ক্ষেত্রে কাজের প্রতি আগ্রহী হয়ে ওঠে। বেতন কর্তন। দায়িত্ব অবহেলার কারণে কোনো কর্মীকে তিরস্কার করার পরেও যদি তিনি আন্তরিক না হন, তখন তার বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা, একদিন হোক 2 দিন হোক বা নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে রাখা হয়। ফলে কর্মীরা তার বেতন কর্তনের ভয়ে দায়িত্ব পালনে আন্তরিক হয়। শাস্তিমূলক বদলি। কর্মীরা যদি কখনো কাজে ফাঁকি দেয় অথবা কার্যক্ষেত্রে যদি আন্তরিক না হয়, তাহলে তাদের শাস্তিমূলক বদলি করা হয়। তো যেখানে বদলি করা হয় সেখানটা অবশ্যই আগের স্থান থেকে একটু কষ্টকর, যাতায়াত ব্যবস্থা খারাপ, বসবাসে কঠিন ইত্যাদি। যেমন একজন লোক ঢাকা চাকরি করে, তাকে যদি শাস্তিমূলক বদলি করা হয়, খাগড়াছড়ি পাঠিয়ে দেওয়া হলো, সেরকম অবস্থা আর কি। এরপর হচ্ছে পদাবনতি, মানে পদোন্নতি তো প্রমোশন, আর পদাবনতি হচ্ছে ডিমোশন। মানে যে পদে আছে তার পদ থেকে আরও কোনো যখন নিম্ন পদে প্রদান করে তখন তাকে বলি আমরা পদাবনতি। মানে কোনো কর্মী যদি বিদ্যমান যে পদে আছে কোনো অপরাধ করলে বা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কোনো কাজ করলে শাস্তি প্রদানস্বরূপ তাকে ডিমোশন করে দেওয়া হলো, অর্থাৎ পূর্বে যে পদে ছিল তার থেকে নিচের পদে তাকে প্রদান করা হলো। এটাকে বলা হয় পদাবনতি বা পদাবনতি। ঠিক আছে। এরপর হচ্ছে লেঅফ। কর্মীরা অলস সময় কাটালে, অর্থাৎ কাজ না করলে, দলাদলি করলে কিংবা শৃঙ্খলা ভঙ্গ করলে মালিক কর্তৃপক্ষ তাদের কারখানা কিছুদিনের জন্য বন্ধ ঘোষণা করেন, তাকে বলা হয় লেঅফ। যখন প্রতিষ্ঠান লেঅফ থাকে, কর্মীদের তখন পারিশ্রমিক দেওয়া হয় না। তো পারিশ্রমিক যদি কর্মীরা না পায় আর প্রতিষ্ঠান যদি
বন্ধ থাকে তাহলে তারা বেতন পাবে না। ফলে এই লে অফ যাতে ঘোষণা না করে সেজন্য কর্মীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে না, দলাদলি শৃঙ্খলা ভঙ্গ করে না। পীড়াদায়ক কাজ। স্বাভাবিক কার্য সম্পাদনে ফাঁকি দিলে বা দায়িত্ব অবহেলা করলে কর্মীদের জন্য পীড়াদায়ক কাজের ব্যবস্থা রাখা যেতে পারে। যে কাজটি খুবই কষ্টকর বা অনেক কষ্ট করতে হয় সেই কাজকে আমরা বলি পীড়াদায়ক। তো প্রতিষ্ঠানে পীড়াদায়ক কাজ যদি করার বিধান থাকে তাহলে কর্মীরা তার নিজ নিজ দায়িত্ব স্বতঃস্ফূর্তভাবে পালনে সচেষ্ট হবে। কঠোর জবাবদিহিতা। প্রতিষ্ঠানের কার্য সম্পাদনে কঠোর জবাবদিহিতা বিদ্যমান থাকলে কর্মীরা ভয়ে থাকে। তারা জানে কার্য সম্পাদনে কোনো ভুল ত্রুটি করলে বা দায়িত্ব অবহেলা করলে তাদের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জবাবদিহি করতে হবে এবং শাস্তিও পেতে পারে। তাই তারা কাজ সম্পাদনের সময় সতর্ক ও আন্তরিক থাকে। প্রচণ্ড মানসিক চাপ। প্রতিষ্ঠানে কিছু কিছু কাজ আছে যা সম্পাদনের সময় কর্মীরা মানসিক চাপে থাকে, যেমন আর্থিক লেনদেন, আর্থিক পরিকল্পনা, বিভিন্ন পক্ষের সাথে চুক্তি সম্পাদন ইত্যাদি। তো কোনো কর্মী যদি কার্য সম্পাদনে কোনো ভুল ত্রুটি করে অথবা তাদেরকে দায়বদ্ধ করতে হয় তাহলে এই যে কাজগুলো করতে মানসিক চিন্তা ভাবনা বেশি করতে হয় সে ধরনের কাজ তাদেরকে দেওয়া হয়। ফলে কর্মীরা উক্ত কাজ যাতে করতে না হয় তার নিজের কাজটাকে সে সঠিকভাবে সম্পাদন করতে চেষ্টা করে বা মনোযোগী হয়। সর্বশেষ হচ্ছে বরখাস্ত। বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করার সত্ত্বেও কর্মীরা যদি সতর্ক বা সাবধান না হয়, দায়িত্ব পালনে সচেতন না হয় বা অবহেলা করে বা প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী কাজ করে, তখন ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এখন এই বরখাস্ত সাময়িক হতে পারে, আবার স্থায়ী হতে পারে। সাময়িক বরখাস্ত হলে কর্মী যদি সতর্ক হয় অথবা বরখাস্তের ভয়ে সে তার যে নির্ধারিত দায়িত্ব সেটা সে সঠিকভাবে পালন করে থাকে। তো আমরা বলতে পারি প্রেষণা কৌশল প্রয়োগের ক্ষেত্রে নির্বাহী ও অধস্তন্ত্রের যোগ্যতা, মনোভাব, পরিস্থিতি, প্রাপ্ত সময় প্রতিষ্ঠানের সংস্কৃতি, কর্মীদের পদমর্যাদা ইত্যাদি বিষয়ে বিবেচনা করতে হয়। সঠিক প্রেষণা কৌশল যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কর্মীরা প্রেষিত হলে সঠিকভাবে প্রতিষ্ঠানের যে লক্ষ্য সেটা অর্জিত করা সম্ভব। তো বরাবরের মতো আমি এখন একটু উদ্দীপক দেব, তোমরা উদ্দীপকটি দেখো। একটি চিত্রে দেওয়া আছে অভাববোধ, লক্ষ্য এবং তাড়না। প্রশ্নগুলো হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা কী, পুরস্কার কি, প্রণোদনা ব্যাখ্যা করো, চিত্রে কোন চক্রের প্রতি ইঙ্গিত করা হয়েছে ব্যাখ্যা করো। ঘ, মানুষ বা প্রাণীর মধ্যে উক্ত প্রক্রিয়া আজীবন চলতে থাকে, উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। মেয়েরা, তোমরা যদি আজকের আলোচনা মনোযোগ দিয়ে শুনে থাকো, আমার বিশ্বাস এই প্রশ্নগুলো গ এবং ঘ তোমাদের জন্য কঠিন হবে না। আর আমি আশা করব আমরা যে অনলাইন শ্রেণী কার্যক্রম চালু রেখেছি বা এই যে শ্রেণী অনলাইন
পাঠদান করছি অনলাইনে, তোমরা যদি মনোযোগ দিয়ে না শোনো তাহলে আমাদের এই যে আয়োজন সেটা সফল হবে না। ইতিমধ্যেই আমি তোমাদের বলেছিলাম যে আগামী সপ্তাহে সুবিধাজনক সময় আমি এমসিকিউ একটি পরীক্ষা নেব 30 নম্বরের, এবং যথাসময়ে তোমাদের লিঙ্কটি জানিয়ে দেব। তোমরা সেই পরীক্ষায় সবাই উপস্থিত থাকবে। দ্বিতীয় অংশে আমি আলোচনা করব পড়াশোনা তত্ত্ব। আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।